প্রেগন্যান্সি কিটটাতে আবারও একটা দাগ আসলো। সেটা দেখে রাগে অন্তর আমাকে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি ফ্লোরে ছিটকে পড়লাম। ঠোঁট কেটে রক্ত বের হয়ে আসলো আমার। গালিগালাজ করতে করতে বলল, তুই একটা অপয়া, তুই বন্দা, তুই জীবনেও আমাকে সন্তানের মুখ দেখাতে পারবি না। আমি তোকে তালাক দিব। আজই আমার বাসা থেকে চলে যাবি তুই। ওর চিল্লাচিল্লি শুনিয়ে আমার শাশুড়ি আমাদের রুমে চলে আসলো। এসে বসলো। কি হয়েছে বাবা? এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? শরীর খারাপ করবে তো। অন্তর তীব্র রাগে গজগজ করতে করতে বলল, কি হবে আবার? ও একটা বন্দা মা। ও বাচ্চা জন্ম দিতে পারবে না। বিয়ের 6 বছর হয়ে গেল, একটা বাচ্চা জন্ম দিতে পারলো না। ওকে নিয়ে ঘর করা যায় না মা। আমি তাকে বললাম, বাচ্চা হচ্ছে না সেই দোষ আমাকে কেন দিচ্ছেন? সমস্যা তো আপনারও থাকতে পারে। আমার মা আমাকে ডাক্তার দেখিয়েছেন। ডাক্তার বলেছেন আমার মা হওয়ার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে। আপনি ডাক্তার দেখান, এরপরে বোঝা যাবে দোষটা কার। আমার কথা শুনে অন্তর এসে আমার চুলের মুঠি ধরে বলল, তোর মা তোকে ভুয়া ডাক্তার দেখিয়েছে, বুঝেছিস? ভালো ডাক্তার দেখালে তোর সমস্যা ঠিকই ধরা পড়তো। আমার কোনো সমস্যা নাই বুঝলি। আমার দিকে ভুলেও তুই আঙ্গুল তুলবি না। আর কখনো যদি তুলিস তাহলে তোর সেই আঙ্গুল সহ এই মুখটা একদম ভেঙে ফেলবো আমি। কথাটা যেন মনে থাকে। খুব শক্ত করে চুলে ধরার কারণে বেশ ব্যথা পাচ্ছিলাম আমি। ওনাকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, আমি তো আঙ্গুল তুলিনি, শুধু আপনাকে ডাক্তার দেখাতে বলেছি। তাছাড়া এমনও তো হতে পারে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। দেরি করে কি কারো বাচ্চা হয় না? আমাদের হয়তো দেরি করে দিবেন, একটু ধৈর্য ধরুন। অন্তর দাঁতে দাঁত চেপে বলল, তোর মুখে তো এসব কথার খই ফুটেছে। ধৈর্য ধরুন বলছিস? এত কথা কোথায় শিখেছিস তুই? তুই আমাকে এসব কথা বলার কে? তোর কথা শুনতে হবে এখন আমাকে? সাহস কোথায় পেলি তুই এসব বলার? বলেই আমার চুলের মুঠি আরও শক্ত করে ধরল অন্তর। আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম। মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে আসলো। অন্তর আমাকে সেভাবে ধরে রেখে বলল, তোর প্রমাণ লাগবে তাই না? দাঁড়া, তোকে আমি প্রমাণ করে দিব। তোকে আবার এমন প্রমাণ দেব তুই কল্পনাও করতে পারবি না। খুব তো বেড়েছিস তাই না? পাখা গজিয়েছে তোর। তোর পাখা কেটে ফেলার ব্যবস্থা আমি করছি। বলেই আমাকে ছেড়ে দিল। এরপর বাসা থেকে বের হয়ে গেল। আমি সেভাবেই বসে রইলাম। এত কিছুর পরেও আমার শাশুড়ি একটা কথাও বললেন না, বরং ছেলে যাওয়ার পর একটা মুখ ভেঙচি দিয়ে আমার ঘর থেকে বের হয়ে গেলেন। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। এরপর আমি আস্তে আস্তে উঠে বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। এলোমেলো চুলগুলো ঠিক করে নিলাম। বিছানায় বসে নিজের এলোমেলো হওয়া জীবনটার পিছনের স্মৃতিগুলো স্মরণ করতে লাগলাম। অন্তরের সাথে বিয়ে হয়েছে আমার 6 বছর হলো। আমাদের কোনো সন্তান নেই। চেষ্টা করেছি বহুবার, কিন্তু কাজ হয়নি। বিয়ের 6 মাস যাওয়ার পর থেকেই অন্তরা তার মা বাচ্চার জন্য পাগল হয়ে গেছিল। বারবার চেষ্টা করার পরেও যখন আমি কনসিভ করতে পারছিলাম না, তখনই অন্তরা তার মা আমাকে দোষারোপ করতে থাকলো। তাদের ভাষ্যমতে আমার বাচ্চা, আমার সমস্যা, তাই আমার বাচ্চা হচ্ছে না। আমি কখনো মা হতে পারবো না। এরপর আমি আমার মায়ের কাছে গিয়ে সবটা বলেছিলাম। মা আমাকে ডাক্তার দেখিয়েছিলেন। আমার কোনো সমস্যা ধরা পড়েনি। এরপর আমি অন্তরকেও ডাক্তার দেখাতে বলেছিলাম, কিন্তু সে ডাক্তার তো দেখায়নি, বরং আমাকে গালমন্দ করেছে। আজ তো তার সীমাই অতিক্রম করে ফেলেছে। এসব ভাবতেই আমার চোখ থেকে নোনা জল বইতে শুরু করলো। আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আমার শাশুড়ি আমার রুমে আসলো। এসে উনি বললেন, নেকা যত সব, এত ঢং করছো কেন বলো তো? একে তো বাচ্চা হয় না, তার উপর যা তা বললে আমার ছেলেটাকে। তোমাকে যে আমার ছেলে এখনো ঘরে রেখেছে এই তো ঢের বেশি। তাড়াতাড়ি রান্না করে আসো। রান্না বান্না করতে হবে না? অন্তর এসে খাওয়া দাওয়া করবে না? বলে উনি চলে গেলেন। আমি চোখ মুখ মুছে নিলাম। মন চাচ্ছে এই সংসারটা ছেড়ে এই মুহূর্তে বেরিয়ে যাই। কিন্তু নিয়তি আমার বড্ড নিষ্ঠুর। ছোট থাকতে বাবা মারা গেছেন। মা আমাকে একা বড় করেছে। মা আমার জন্য কত কষ্ট করেছে তা তো আমি নিজের চোখেই দেখেছি। এরপর অন্তরের সাথে বিয়ে দিয়েছে। অন্তর ভালো ছেলে, ভালো একটা চাকরি করে, তাই বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু কে জানতো ভিতরে ভিতরে মানুষটা এমন এমন পরিস্থিতি হবে, জানলে মা কখনোই আমাকে বিয়ে দিত না এখানে। এখন না পারছি আর না সহ্য করতে পারছি, না পারছি ছেড়ে দিতে। গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এখন। এখন ফিরে গিয়ে আবার মায়ের টেনশন বাড়াতে আমি একদমই চাচ্ছিলাম না। ভাগ্যে এমন দুরবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেললাম। এবার রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেলাম।
শাশুড়ি গিয়ে নিজের রুমে শুয়েছে। আমি একার হাতে রান্না করি সব সময়। সে ধারে কাছেও আসে না। 6 বছর ধরে এমনই চলছে। আমি যেন তাদের কাজের বুয়া। আজও রান্না বান্না করে সব কিছু গুছিয়ে গোসল সেরে নিলাম। দুপুর হয়ে গেছে। শাশুড়ির জন্য খাবার বেড়ে তাকে ডাকলাম। এরপর অন্তরকে ফোন করলাম, তার ফোন বন্ধ। শাশুড়ি খেতে বসে বললেন, ছেলেটা আমার কোথায় গিয়েছে খবর কিছু রেখেছো নাকি? ছেলের আয়ের টাকায় তো শুধু গিলতেই পারো, তার খেয়াল তো আর রাখতে পারো না। ও কোন সকালবেলা বেরিয়ে গেছে, এখনও ফিরছে না, সে খেয়াল কি তোমার আছে? তুমি ফোন করেছো? আমি ছোট আওয়াজে বললাম, কল করেছি, কিন্তু ফোন বন্ধ। শাশুড়ি বললেন, বন্ধ তো থাকবেই, যা কথা শুনিয়েছ তুমি ওকে। আচ্ছা, তোমার এমন মুখ আসলো কোথা থেকে বলো তো? তোমার মা গতবার এগুলো শিখিয়ে পাঠিয়েছে, তাই না? না হলে অমনভাবে তো কথা বলতে না তুমি কখনো। ছেলেটাকে একদম রাগিয়ে দিয়েছ। আল্লাহই জানি আজ বাড়ি ফিরে কিনা। শাশুড়ির কথায় আর কিছু বললাম না। জবাব দিলে কথা বাড়বে, ঝগড়া হবে। তাই চুপ করেই রইলাম। সে খাওয়া শুরু করলো। আমি রান্নাঘরে গেলাম ডালের বাটিটা আনতে। ওই সময় কলিং বেল বেজে উঠল। আমার শাশুড়ি চেঁচিয়ে বললেন, কলিং বেল বাজছে, দরজাটা খুলবে তো নাকি? কোথায় গেলে? এই মৌ। আমি ডালের বাটি হাতে করে দরজা খুলতে গেলাম। দরজা খুলতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। অন্তর বরের বেশে আমার সামনে দাঁড়িয়ে আছে, সাথে বধূ বেশে একটা মেয়ে। অন্তর আমাকে দেখে বলল, তোর না প্রমাণ লাগবে? এই দেখ, বিয়ে করে এনেছি, তোকে 1 মাসের মধ্যে প্রমাণ আমি দিচ্ছি। ওয়েট অ্যান্ড ওয়াচ। মিট আমি নিউ ওয়াইফ ফিজা। ওনার কথা শুনে আমার হাত থেকে ডালের বাটিটা পড়ে গেল। গরম ডাল ছিটকে পড়লো আমার পায়ের ওপর। ওদের পায়ের কাছেও পড়লো কিছুটা। অন্তর নতুন বউকে নিয়ে দূরে ছিটকে গেল। আমি সেভাবেই দাঁড়িয়ে রইলাম। পায়ে যে গরম ডাল পড়েছে তার কোনো অনুভূতি আমার হচ্ছে না। নিজেকে যেন অনুভূতি শূন্য মনে হচ্ছে আমার এই মুহূর্তে। মুখে মুখে অন্তরকে যাই বলি না কেন, তাকে যে আমি ভালোবাসি তা কিন্তু সত্যি। 6টা বছর মানুষটার সঙ্গে আছি, তার প্রতি ভালোবাসা থাকাটা স্বাভাবিক। ভালো খারাপ সময়ে তার পাশে ছিলাম, তার অর্ধাঙ্গিনী হয়ে। এতগুলো বছরে যত কষ্টই উনি দিক না কেন, তাকে ছাড়ার কথা চিন্তাও মাথায় আনিনি। বেশি কষ্ট পেলে তখন একরকম চিন্তা মাথায় আসে, কিন্তু কিছুক্ষণ পর আবারও চলে যায় মাথা থেকে। সে যাই হোক, আমার সাথে যেমনই করুক না কেন, সে আমার স্বামী, তার পাশে থাকা আমার দায়িত্ব। কিন্তু আজ যে আমার সাথে কি করলো এটা? আমার জন্য সতীন নিয়ে এলো। সতীনের সংসার করতে হবে আমাকে। আমার দুচোখ দিয়ে নোনা জল পড়ছে। অন্তর চেঁচিয়ে বলে উঠল, এটা কি করলি তুই? তোর সাহস তো দেখি কম না। তুই আমার নতুন বউকে পুড়িয়ে মারতে চাস? ওর কথায় তাচ্ছিল্যের হাসি দিলাম। তাদের গায়ে শুধু ডালের ছিটা গিয়েছে, নতুন বউ তো শুধু শাড়িতে লেগেছে। আমার তো পা জলসে গেছে মনে হচ্ছে। আর সেই কি বলল? দরজার সামনে এমন হট্টগোল শুনি আমার শাশুড়িও চেঁচামেচি করতে করতে চলে আসলো। শাশুড়ি বলল, দরজার সামনে কি হয়েছে? সঙ্গের মতো দাঁড়িয়ে আছো যে? ডালটাও তো ফেলে দিলে। বলি কি, তুমি কি শুধু হাতে পায়ে বড় হয়েছ? তোমার কি এখনো আক্কেল হয়নি? শাশুড়ি হাঁটতে হাঁটতে দরজার সামনে এলেন। দরজার দিকে তাকিয়ে অন্তরকে দেখে তিনি বললেন, কিরে বাবা, কি করেছিস তুই? তুই আবার বিয়ে করেছিস? অন্তর হাসল। পাশের মেয়েটা এগিয়ে এসে শাশুড়িকে সালাম করল। শাশুড়ি কিছু বললেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অন্তর বলল, আবার বিয়ে করেছি মা, ওর তো প্রমাণ লাগবে আমি পুরুষ কিনা। দেখো না, বারবার ডাক্তারের কথা বলে আমাকে, তাই তো ওকে সত্যিকারের প্রমাণ দিব আমি এবার। সমস্যাটা যে ওর, সেটা আমি প্রমাণ করব। শাশুড়ি বললেন, তাই বলে এভাবে হুট করে বিয়ে করে নিবি? বলা নেই কওয়া নেই, কোন মেয়েকে বিয়ে করলি তুই? ওর বংশ পরিচয় কি? অন্তর বিরক্ত হলো, বলো, উফ মা, ওকে বিয়ে যেহেতু করেছি, ওর সম্পর্কে ভালো মতো জেনে শুনেই বিয়ে করেছি আমি। এবার ভিতরে আসতে দাও তো আমাদের। ওই অপয়া তো ওকে একটু আগে পুড়িয়েই মারতে চেয়েছিল। দেখো না কেমন ডাল ফেলে দিল ওর গায়ে। এতক্ষণ ধরে ওদের কথা শুনেই যাচ্ছি আমি। উত্তর দেওয়ার মতো বল শক্তি কিছুই খুঁজে পাচ্ছি না। পাবো কীভাবে? আজ তো আমার পায়ের নিচের মাটি সরে গেছে। এতদিন দেওয়ালে পিঠ ঠেকিয়ে এ বাড়িতে ছিলাম, এখন এই বাড়িতে থাকবো আমি কিসের আশায়? অন্তরের কথার জবাবে আমি বললাম, আপনার নতুন বউয়ে তো গায়ে পড়েছে ডাল, এতেই পুড়ে গেছে। আপনি যে আজ আমার মনটাকে পুড়িয়ে দিলেন, তার কি হবে? বলে আমি ভিতরে চলে আসলাম। আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। আমার শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। এখন কি করব বুঝতে পারছি না। ধপ করে বিছানায় বসে পড়লাম।
চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। বিছানায় বসেছি 2 মিনিটও হয়নি, দরজায় ধীরিম ধীরিম শব্দে উঠে দাঁড়ালাম। মনে হচ্ছে যেন দরজাটা ভেঙেই ফেলবে। আমি দ্রুত দরজাটা খুলে দিতেই অন্তর কর্কশ শব্দে বলল, দরজা দিয়ে রুমে কি করছিস? বের হয় এখান থেকে। নতুন বউ এনেছি দেখছিস না? আজ থেকে এই বাড়ি, এই ঘর সব কিছু ওর। তোর যা ছিল সবই ওর। বলে বিশ্রী একটা হাসি দিল সে। নতুন বউটা এতক্ষণ চুপ থাকলেও এ যাত্রায় মুখ খুলল, বলল, তুমি বিবাহিত জেনে বিয়ে করলেও আমি কিন্তু সতীনের সংসার করব না অন্তর। ওকে এ বাড়ি থেকে তোমাকে বিদায় করতে হবে। অন্তর বলল, ডোন্ট ওয়ারি, 1 সপ্তাহের মধ্যে ওকে ডিভোর্স দিয়ে দিব আমি। এরপর এই বাড়ি থেকে আউট। তাদেরকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি। সে ভাবলো কিভাবে যে এমন একটা কাজ করার পর আমি তার বাড়িতে থাকবো, তাও আবার 1 সপ্তাহ। বাড়িতে নয়, এই মুহূর্তেই ছাড়ব। আমি তাকে বললাম, আপনি ভাবলেন কি করে আপনার সংসার আমি আরও করব? আমার ভালোবাসার এই প্রতিদান দিলেন আপনি। এটা কি করে পারলেন আপনি অন্তর? বলেই কান্নায় ভেঙে পড়লাম আমি। অন্তর বলল, সেটা তোর ওসব কথা বলার আগে ভাবা উচিত ছিল। তাছাড়া বিয়ে আমি আগে পরে করতামই। তুই তো জীবনেও আমাকে বাচ্চার মুখ দেখাতে পারতি না। আমি আর কিছুই বললাম না তাকে। তার সাথে কথা বলতেও আমার মন চাচ্ছে না। সেখান থেকে বেরিয়ে ড্রয়িংয়ে চলে আসলাম। আমার শাশুড়ি সোফায় বসেছিলেন। আমাকে দেখে বললেন, দেখলে পুরুষ মানুষের সাথে মুখ নাড়ালে কি হয়? তাছাড়া ছেলেটা তো ভালোই কেড়েছে। এবার নাতি নাতনির মুখ আমি দেখতে পারবো। আমি তাকে কোনো উত্তর দিলাম না। নাকের নাকফুল আর কানের দুলজোড়া খুলে তার সামনে দিলাম। হাতে ছড়ি দুটোও খুলে ফেললাম। এরপর মেন দরজার দিকে হাঁটা শুরু করলাম। শাশুড়ি আমাকে ডেকে বললেন, কোথায় যাচ্ছ? আমি শান্তভাবেই বললাম, চলে যাচ্ছি। আপনাদের আর আমার মতো অপয়াকে দেখতে হবে না। আমি চলে যাচ্ছি, কিন্তু আমার সাথে আপনারা যা করেছেন তার পরিণাম কিন্তু আপনারা ভোগ করবেন মা। আমি সহ্য করেছি আপনাদেরকে, আপনাদের প্রতিটি অপবাদকে, কিন্তু উপরওয়ালা সইবে না মা। তিনি আপনাদের বিচার ঠিকই করবেন। এইটুকু বলে চোখের পানি মুছে নিলাম আমি। আমার শাশুড়ি কিছু একটা বলার জন্য তৈরি হচ্ছিলেন। তাকে সেই সুযোগটা না দিয়ে আমি বললাম, আপনার ছেলেকে বলবেন ডিভোর্স পেপারটা আমার মায়ের বাসায় পাঠিয়ে দিতে। আসি এখন, ভালো থাকবেন। বলেই বাসা থেকে বের হয়ে গেলাম আমি। এক কাপড়ে সে বাড়ি ছাড়লাম আমি। বাড়ি থেকে বের হয়ে ইচ্ছে হলো গাড়ির নিচে ঝাঁপ দেই, কিন্তু আমার মাটা পৃথিবীতে একা। আমি শেষ হয়ে গেলে সেও শেষ হয়ে যাবে। তাই তো রওনা হলাম মায়ের বাসার দিকে। মায়ের বাসা এ বাসা থেকে বেশি দূরে না, বলা যায় প্রতিবেশী। মা একাই থাকেন। আমার মা আগে এই এলাকায় থাকতেন না, আমার বিয়ের পরে এসেছেন। আমার কাছাকাছি থাকতে চাওয়াটার কারণেই এখানে এসেছেন তিনি। পায়ে হেঁটে মায়ের কাছে চলে গেলাম আমি। দরজায় কলিং বেল দেওয়ার আগে মুখ মুছে নিলাম। নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করলাম। দরজায় কলিং বেল দিতে মা দরজা খুলে দিলেন। মিষ্টি হেসে আমাকে বললেন, তুই এসেছিস? কতদিন পর আসলি। মায়ের খোঁজ নিতে ইচ্ছে হয় না এখন আর। শত চেষ্টা করেও নিজেকে আর সামলাতে পারলাম না। মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ফেললাম। মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, কিরে কাঁদছিস কেন? এভাবে কেউ কাঁদে? কি হয়েছে? আয় আয়, জলদি ঘরে আয়। মা আমাকে ঘরে নিয়ে এসে দরজা লাগিয়ে দিলেন। এরপর বিছানায় বসে জিজ্ঞেস করলেন, কিরে কি হয়েছে? কাঁদছিস কেন এভাবে? ও বাড়ির কেউ আবার কিছু বলেছে তাই না? তুই বলিসনি তোর কোনো সমস্যা নেই? অন্তর ডাক্তার দেখিয়েছে? ওরও তো কোনো সমস্যা থাকতে পারে। ওর মাকে। মা থেমে গেল। আমার পায়ের দিকে তাকিয়ে বলল, কি পায়ের এই অবস্থা বানিয়েছিস কেন? পড়লো কি করে তোর? মা দ্রুত গিয়ে পেস্ট নিয়ে আসলো। আমার পায়ের পোড়া অংশে লাগিয়ে দিতে দিতে বলল, এভাবে পড়লো কি করে? রান্না করতে গিয়ে পুড়িয়েছিস? নিজের খেয়াল রাখতে পারিস না? অন্তর আবার বিয়ে করেছে মা, তাই আমি চলে এসেছি মা। উনি আমায় ডিভোর্স দিবে। আমার কথা শুনে মায়ের মুখ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ মলিন থেকে আমার দিকে তাকিয়ে রইলেন। এরপর হঠাৎই বুকে হাত দিয়ে জ্ঞান হারান তিনি। মায়ের চোখে পানি ছিটে দিয়ে হাত পা মালিশ করার পরও যখন মায়ের জ্ঞান ফিরল না, তখনই ডেকে আনলাম পাশের ঘরের আন্টিকে। উনি পরামর্শ দিলেন মাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। বাড়ির সবাই মিলে মাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার মাকে দেখে বললেন হার্ট অ্যাটাক করেছে। শুনে কষ্ট পেলাম অনেক। আমার সাথেই কেন এমন হচ্ছে? একে তো অন্তর এমন করলো, তার উপর মায়ের এমন অবস্থা। কোথায় যাব আমি? কি থেকে কি করব কিছু ভেবে পাচ্ছি না। মায়ের পাশে মায়ের হাতটা ধরে বসে থাকলাম। মায়ের জ্ঞান ফিরল কিছুক্ষণ পর। জ্ঞান ফিরতে শক্ত করে মায়ের হাত ধরলাম।
মা কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে বললেন, মারে এমন হলো কেন বলতো? তোর কপালটাই কেন এমন হওয়ার ছিল? মা হয়ে আমি এসব কিভাবে সহ্য করি বল? এখন তোর কি হবে? মায়ের কথায় আমিও কেঁদে ফেললাম। মাকে বললাম, তুমি কেঁদো না মা, কপালে যা হওয়ার হয়েছে উপরওয়ালা ঠিক বিচার করবেন। তুমি টেনশন করো না মা, তোমার কিছু হলে আমি মেনে নিতে পারবো না। মা আমি দুজনেই সমান তালে কেঁদেছি। আমি মাকে বারবার সান্ত্বনা দিচ্ছি, মাকে বোঝাচ্ছি আমার একটা ব্যবস্থা হবেই, কিন্তু আসলেই কি হবে আমার? হসপিটালে কেটে গেল 3 দিন। 3 দিন পর বাড়িতে ফিরলাম আমরা। রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম আশেপাশের মানুষ আমাদের দিকে কেমন করে তাকাচ্ছিল। কেউ কেউ হেসে হেসে কানাকানি করছিল। বুঝলাম না এমন কেন করছে। আমরা বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে সব গুছিয়ে মায়ের জন্য রান্না করে নিলাম। মাকে খাইয়ে নিজেও খেয়ে নিলাম। এরপর বিকেলের দিকে আমাদের পাশের ঘরের আন্টি আসলেন। ওনার নাম রুনা। উনি ওই দিন মাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। আন্টি এসে মায়ের ভালো মন্দ খোঁজ খবর নিলেন। এরপর বললেন, তোমার মেয়েকে মা তুমি ডাক্তার দেখাইছিলা সুমি? তুমি না আমারে বললা তোমার মেয়ের কোনো সমস্যা নাই, তাহলে এগুলো কি শুনি সুমি? ওনার কথার মানে কিছুই বুঝলাম না। মা আর আমি একে অপরের দিকে তাকিয়ে আছি। আমি ওনাকে বললাম, কি হয়েছে আন্টি? আন্টি বললেন, তোমার জামাই নাকি আবার বিয়ে করেছে। অন্তরের মা পুরো এলাকা বলে বেড়াইতেছে তুমি বন্ধা, তাই তার ছেলে আবার বিয়ে করছে, তোমাকে তালাক দিয়ে দিবে, আরও নানান কথা। আমি অবাক হলাম। এরই মধ্যে সারা এলাকায় বলেছে আমার বাচ্চা হবে না, মানে আমার ঘাড়ে সব দোষ দিয়ে দিল। কি করব আমি এখন? কাকে বিশ্বাস করাবো আমার কথা? ভিতরে ভিতরে ভেঙে পড়লাম, কিন্তু কাউকে বুঝতে দিলাম না। মা তো কেঁদেই ফেললেন। বললেন, ওরা খুব খারাপ আপা, আমার মেয়েটার কোনো দোষ নাই। ওরা মিথ্যে অপবাদ দিয়ে আমার মেয়েটাকে ঘর ছাড়া করেছে আপা। আন্টি বললেন, আমি তো জানি বোন, কিন্তু মহল্লার সবাই তো জানে না। অন্তরের মা যেভাবে সবার কাছে বইলে বেড়াইতেছে, তোমারে আর কি বলবো? মহল্লার একটা মানুষও জানানোর কাম বাদ নাই। যা বললে মা বললেন, ওই মহিলাকে আর তার ছেলেকে আমি যদি আগে চিনতাম, তাহলে জীবনেও আমার মেয়েটাকে ওদের বাড়িতে বিয়ে দিতাম না আপা। ওরা মানুষ না। মহিলা মাকে সান্ত্বনা দিলেন, আমাকেও বিভিন্ন উপদেশ দিলেন, এরপর চলে গেলেন। আমি শুধু নিজের পরিস্থিতি কতটা ভয়াবহ তাই ভাবছি। একে তো আমার উপর মিথ্যে অপবাদ দিল, এখন তো মহল্লায় ছড়িয়ে দিল সেই অপবাদ। দীর্ঘশ্বাস ফেললাম এসব ভেবে। এরই মাঝে কেটে গেল কয়েকদিন। ঘর থেকে বের হওয়ায় দায় হয়ে গেল। কেউ দেখলেই নানান কটূক্তি করে, আমাদের দেখলেই নানান কথা শোনাচ্ছে। চুপচাপ শুনেই যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছি না। উপরওয়ালা বিচারের আশায় তাকিয়ে আছি। আজ বিকেলে আবার ডিভোর্স পেপার চলে এসেছে আমাদের বাড়িতে। এর কথা আগেই জানতাম, কারণ এটা বাড়িতে আসার আগে মহল্লা সবার কানে পৌঁছে গেছে যে এটা আজ আসবে। অন্তরের মা গিয়ে গিয়ে সবার কাছে বলেছে এই খবর। বাতাসে বাতাসে আমার কানেও চলে এসেছে এই খবর। এই যন্ত্রণা যেন মরণ যন্ত্রণার সমতুল্য। নিজেকে এখন পাগল পাগল লাগছে। শেষ পর্যন্ত অন্তরের সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেল। সে নিজের হাতে সব কিছু শেষ করে দিল। আমরা আলাদা হয়ে গেলাম। এখন দুজনের রাস্তা আলাদা আলাদা। তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই ভাবলেই বুকটা খাকা করে ওঠে। আমি মানতেই পারছি না যেন এটা আমি, কিন্তু সত্যি তো আর মিথ্যে হয় না। সময় চলতে থাকে। কেটে গেলেও আরও কয়েকটা দিন। একে তো এমন যন্ত্রণা, তার উপর আশেপাশের মানুষের কটু কথা। ভীষণ কষ্ট দিচ্ছে আমাকে এগুলো। গতকাল তো দেখেছি অন্তরা তার নতুন বউ নিয়ে আমাদের বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। কি সুন্দর হেসে হেসে যাচ্ছে আর কথা বলছে তার সাথে। এসবের পর নিজেকে সামলাতে বড্ড কষ্ট হচ্ছিল আমার। মাও বোধহয় আমার কষ্ট বুঝলেন। একদিন বিকেলে মা আমাকে বললেন, তোকে একটা কথা বলার ছিল। আমি তখন জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিলাম। মায়ের কথা শুনে তার দিকে তাকিয়ে বললাম, বলো। মা বললেন, আগামীকাল তো ছোটো মামা তোকে নিতে আসবে। আমি আশ্চর্য হলাম। জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? মা বললেন, কিছু হয়নি, তুই এখন থেকে সেখানেই থাকবি। মায়ের কথা ঠিক বুঝলাম না। আমি এখন থেকে সেখানেই থাকবো মানে? আমি মামার বাড়িতে থাকতে যাব কেন? মাকে বললাম, মানে সেখানে কেন পাঠাচ্ছ আমাকে? মা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, পাঠাচ্ছি না, চলে যাচ্ছি। এখানে আর থাকছি না। বাড়িওয়ালাকে না করে দিয়েছি, টেইলার্সও বন্ধ করে দিয়েছি। 1 মাস শেষ হলে আমিও তোর মামার বাড়ির দিকে চলে যাব। এই এলাকায় আর থাকা যাবে না রে মা। তোকে এমন দেখতে আমার একটুও ভালো লাগে না। এসব মানুষের কথাবার্তা শুনে তুই মন খারাপ করে থাকিস, তা আমি চাই না। সবাই না জানলেও আমি তো জানি আমার মেয়ের কোনো দোষ নেই, কিন্তু কাউকে বলে কিছু লাভ হবে না। তাই এই সহজ ছাড়াই আমাদের জন্য ভালো হবে। তুই কাল তোর মামার সাথে যাবি, ব্যাস।
মায়ের কথার বিপরীত আর কিছু বললাম না। ঠিকই বলেছে, এলাকায় থাকলে আমি পাগলই হয়ে যাব। অন্তর এভাবে আমার সামনে ঘুরলে আমি ঠিক পাগলই হয়ে যাব। তাই তো তৈরি হয়ে নিলাম এই শহর ছাড়ার জন্য। আগামীকাল মামার সাথে রওনা হব রাজশাহীর উদ্দেশ্যে। ছোট মামা এলেন সকাল 10টা নাগাদ। মামা আসার পরপরই মা কেঁদে দিলেন। মামা মাকে সান্ত্বনা দিলেন কিছুক্ষণ, এরপর আমাকেও ধৈর্য ধরতে বললেন। আমার ব্যাগপত্র আমি গুছিয়ে নিয়েছি গতকাল রাতে। মা মামার জন্য খাবার বাড়লেন। খাওয়া দাওয়া শেষ করে আমাকে নিয়ে রওনা হলেন মামা। ব্যাগপত্র নিয়ে গেটে আসতে দেখা হলো অন্তরের সাথে। অন্তর আমাকে দেখে বিশ্রীভাবে হাসলো, বলল, কোথায় যাচ্ছিস? কোথাও গিয়ে লাভ নেই, তোর কলঙ্ক মুছবে না। তুই কারো ঘর করতে পারবি না কখনো দেখিস। তোর মতো বন্দা মেয়েকে কে বিয়ে করবে? বলে সে অট্টহাসিতে পেটে পড়ল। আমার খুব ঘৃণা হলো। এই মানুষটার জন্য প্রেম ভালোবাসা কিছুই অন্তরে আর অবশিষ্ট থাকলো না। তার কথা শুনে তাকে কিছু না বলে মামার সঙ্গে চললাম। সে পিছন থেকে আরও নানান কথা শোনালো। আমি কিছুই বললাম না। স্টেশনে পৌঁছে টিকিট কাটলাম ট্রেনের। রওনা হলাম রাজশাহীর দিকে। এই শহর থেকে বহু দূরে চলে যাচ্ছি আমি, যেখানে আমাকে কেউ চিনবে না, কেউ এসব ব্যাপারে কোনো কথা বলবে না। আমি রাজশাহীতে এসেছি প্রায় 1 মাস হয়ে গেছে। আপাতত ছোটর মামার বাসাতেই আছি। মা বলেছেন উনি এখানে আসলে আমরা ভাড়া বাসায় চলে যাব। মা আর বলেছেন নানাবাড়ি যে জায়গাটুকু মা পেয়েছেন সেখানে ঘর করবেন। এরপর আমরা সেখানেই থাকব। আমার ছোট মামি মানুষটা খুব ভালো মনের মানুষ। আসার পর থেকে আমাকে বিভিন্ন উপদেশ দিয়েছেন। জীবনের সামনে চলার মনোবল জোগাতে বলছেন। কারোর জন্য জীবন থেমে থাকে না। তিনি কয়েকটা দিনই আমাকে অনেকটাই সাহস জুগিয়েছেন। অন্তরের জন্য ভালোবাসাগুলো বদলে ঘৃণায় পরিণত হচ্ছে এখন। আমার মা এসেছেন 2 দিন আগে। মা আসার পর বড় মামা এসেছেন ছোট মামার বাড়িতে। বড় মামা নানা থেকে পাওয়া জমি বিক্রি করে শহরের দিকে বাড়ি করেছেন। উনি এখন ওখানেই থাকেন। আজকে এসেছেন এ বাসায়। মামাকে দেখে মা আবার কান্না করে দিল। এরপর মামাকে সব ভেঙে বলল। শুনেই তো মামা রেগে গিয়ে বললেন, আমি তোকে আগেই বলেছিলাম ও ছেলের সাথে তোর মেয়ের বিয়ে না দিতে। ছেলেটাকে আমার সুবিধার মনে হয়নি। তোরা তো আমার কথা শুনলি না। ভালো চাকরি দেখে দিয়ে দিলি বিয়ে। এবার দেখ আসল রূপ বেরিয়ে এলো তো। মা রাগে পড়ছেন, মা কান্না করছেন। বড় মামি পোড়ন কেটে বলল, ছেলের দোষ আছে, তোমার ভাগ্নিরও দোষ আছে। ছেলে যা করছে খারাপ করছে, ঠিক আছে, কিন্তু তোমার ভাগ্নি তো বাচ্চা হয় না। ছেলে কি তোমার ভাগ্নিকেও মুখ দেখে রাখবে? ছেলের কি বাপ হইতে মন চায় না? বড় মামা মামির কথার মাঝখানে আর যায়নি। পাশের ঘরে ছিলাম। সেখান থেকে তাদের কথা শোনা যাচ্ছে। ওনার কথা শুনে বিস্মিত হলাম। মা বললেন, ভাবি, আমার মেয়ের কোনো সমস্যা নাই। ওরা ওর নামে মিথ্যে অপবাদ ছড়িয়েছে। বড় মামি আবারও বললেন, তারা তোমার মেয়ের নামে মিথ্যে অপবাদ ছড়াইছে। এটা তুমি বলো কেমনে? 6 বছর হয়েছে বিয়ে দিলা, বাচ্চা হইল না, তাহলে তুমি এটা কীভাবে কও? কারণ আমার মেয়েকে আমি ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছে ওর কোনো সমস্যা নেই। বড় মামি এবার মুখ ভেঙচি দিলেন। এরপর বললেন, বলতে পারি না বাপু, কি কও না কও তুমি? কি ডাক্তার ফাক্তার দেখাও তোমরা, কে জানে? পুরুষ মানুষের কি দোষ থাকে কোনো? দেখাও গিয়া তোমার মাইয়েরই দোষ। মামির কথায় মা রেগে গেলেন। 1 কথায় 2 কথায় মামির সাথে মায়ের খুব লাগলো। এরপর বড় মামা ধমকে মামিকে চুপ করালেন। আমি খালি চুপচাপ তাদের কথা শুনলাম, কোনো উত্তর দিলাম না। তখন ছোট মামি আমার কাছে আসলো। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখেছিস তো কি হচ্ছে? এর মানে এই না যে তুই হেরে গেছিস। তোকে লড়তে হবে। ওদের মুখ বন্ধ করার ব্যবস্থা করতে হবে। ছোট মামির মুখের দিকে ফেল ফেল করে তাকিয়েছিলাম সেদিন। আর মনে মনে সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করলাম। সময় চলতে চলতে চলে গেল 2 বছর। নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছি আমি। অন্তরের জন্য কোনো অনুভূতি অবশিষ্ট নেই। যা আছে তা কেবলই ঘৃণা। আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। মা এখানে এসে আবার একটা টেলার্স দিয়েছেন। নানার জমিতে একটা ছোটোখাটো ঘর উঠিয়েছি আমরা। আমি পড়াশোনার পাশাপাশি কয়েকটা টিউশনি করছি। নিজেকে সামলে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছি আমি। দিনগুলো ভালোই চলছিল, কিন্তু হঠাৎই একদিন বিকেলে টিউশনি থেকে ফিরে ঘর ভর্তি মেহমান দেখে চমকে গেলাম। আমাকে দেখে আমার ছোট মামার মেয়ে মিতু দৌড়ে এসে বলল, মৌ আপু, আম্মু বলেছে তোমাকে পিছনের দরজা দিয়ে ঘরে যেতে। সামনে অনেক মেহমান তোমাকে দেখতে এসেছে। আমি ওকে কিছু বললাম না। পিছনের দরজা দিয়ে ঘরে গেলাম। দেখলাম বড় মামা আর বড় মামি এসেছে। মায়ের সাথে তারা কী যেন বিষয়ে কথা বলছে। ছোট মামি আমাকে দেখে আমার কাছে আসলেন। মন খারাপ করে বললেন, তোর জন্য আমার খুব কষ্ট হয় রে মৌ। আমার যদি ক্ষমতা থাকতো
তাহলে আমি এদের ঝাঁটাপিটা করে বাড়ি থেকে তাড়াতাম, কিন্তু আমার সেই ক্ষমতা নেই রে। আমি তোকে সাহস নিয়ে চলতে বললেও আমার সাহস নেই। আজ তোর জন্য কিছু করতে পারলাম না আমি, আমাকে তুই ভুল বুঝিস না। আমি মামির কথার মানে কিছু বুঝলাম না। মামিকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মামি, এভাবে কথা বলছো কেন? মামি বললেন, তোকে দেখতে এসেছে, পছন্দ হলে এক্ষুনি আক্ত পরিয়ে নিয়ে যাবে। তোর বড় মামা আর মামি নিয়ে এসেছে সম্বন্ধটা, এবার বোধহয় তোর বিয়েটা হয়েই যাবে। আমি অবাক হলাম, তারা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে কেন লেগেছে? গত 2 বছরে বড় মামা আর মামি অসংখ্য বিয়ের প্রস্তাব এনেছে আমার জন্য, মা বা আমি কেউই রাজি হয়নি। এবার একদম পাত্রপক্ষ নিয়েই এসেছে। মামিকে জিজ্ঞেস করলাম, মা কি বলছে? মামি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, তোর বড় মামা আর মামি তোর মায়ের মাথাটা খেয়ে নিয়েছে, ফুসলে ফাসলে তাকে রাজি করিয়ে নিয়েছে, তোর মাও রাজি হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম। ছোট মামি আবার বললেন, ছেলে আগে সুইজারল্যান্ডে ছিল, সেখানে এক বিদেশিকে বিয়ে করেছিল, কিন্তু সে চলে গেছে অন্য একজনের সাথে। একটা মেয়ে আছে, বয়স 5 বছর হবে। মেয়েটা শুধু মা করে, তাই আবার বিয়ে করতে চাচ্ছে। ভাই বোন নেই, কিন্তু মা বাবা আছে। পাত্র বেশ বড় লোকও, তাই তোর মামা মামির মনে ধরেছে, এটুকুই জেনেছি আমি। আমি আর কিছু বললাম না, ধপ করে বিছানায় বসে পড়লাম। কিছুক্ষণ পর মা এলেন আমার কাছে, এসে মামির বলা কথাগুলো বললেন। এরপর বললেন, আমারও ছেলে পছন্দ হয়েছে এবার, আমি চাই তুই এই ছেলেকে বিয়ে কর। আমি আর কতদিন থাকবো, আমার পর তোর খেয়াল কে রাখবে? বলে মা কেঁদে ফেললেন। আমি মায়ের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। মাকে কখনো কষ্ট দিতে চাই না আমি, এমনিতেই অনেক কষ্ট করেছে মা আমার জন্য, তাই মায়ের কথায় রাজি হয়ে গেলাম। মা একটা লাল রঙের শাড়ি এনে দিলেন আমাকে। শাড়িটা গায়ে জড়িয়ে নিয়ে আমি তৈরি হলাম পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য। আমি তৈরি হয়ে বসে আছি, তখনই ছোট মামি আমার কাছে আসলেন। তিনি মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার বিয়ের ব্যাপারে ছেলে জানে? ছোট মামি মলিন মুখে বললেন, এর জন্যই তো তোকে বিয়ে করছে। আমি বললাম, মানে? পাত্র বিয়ের জন্য এমন মেয়ে খুঁজছিল যার বাচ্চা হয় না, যাতে তার মেয়েকে নিজের ভেবে লালন পালন করে, সৎ মায়ের মতো আচরণ যাতে না করে, সন্তানের মর্ম বোঝে। তোর মামি তোর কথা বলেছে, তুই বন্দা শুনেই তারা এসেছে। শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এই মিথ্যে অপবাদ নিয়ে আমায় জীবন কাটাতে হবে? কি বলবো আমি? এর প্রতিবাদ করব না আমি? ছোট মামিকে কিছু বলবো এর আগে মা আর বড় মামি চলে আসলো। আমাকে নিয়ে গেল পাত্রপক্ষের সামনে। মা যেতে যেতে আমাকে বলল, মারে, একদম শান্ত থাকবি, এমন কোনো কাজ করবি না যাতে তোর বিয়েটা ভেঙে যায়। আমি খুব করে চাই তোর এই বিয়েটা হোক। আমি চুপ থাকলাম, এক নজর মায়ের দিকে তাকালাম। মায়ের মলিন মুখটা দেখে আর কিছু বললাম না, চুপচাপ এগিয়ে গেলাম। মাও চাইছে এই অপবাদ নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসি আমি। পাত্রপক্ষের আমাকে পছন্দ হলো, সাথে সাথে বিয়ে পড়িয়ে দিল আমার। বন্দা পরিচয় নিয়েই অন্য কারো স্ত্রী হয়ে গেলাম। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। জীবনটা একদম তিক্ত মনে হচ্ছে এই মুহূর্তে। ছোট ছোট হাতে কেউ আমার চোখের পানি মুছতেই মস্তিষ্ক সচল হলো আমার। চোখ তুলে সামনে তাকাতেই দেখলাম ছোট একটা মেয়ে, দেখতে বিদেশিদের মতোই। মেয়েটা আমার চোখের জল মুছে দিয়ে বলল, তুমি কাঁদছো কেন? বাবা কি তোমাকেও বকেছে? বাবা একটুও না ভালো না, আমাকেও খালি বকাবকি করে। তুমি কেঁদো না, আমি তোমাকে খুব আদর করব, তোমার সব কথা শুনবো। আমি চুপ করে মেয়েটার কথাগুলো শুনলাম। এটা যে আমার স্বামীর মেয়ে তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটার চেহারাটা ভীষণ মায়াবী। মেয়েটা বারবার আমাকে দেখছে আর হাসছে, মাঝে মাঝে আমার গাল টেনে দিচ্ছে। হঠাৎ করে ও বলল, আমার মা, বলে খিলখিল করে হেসে উঠল। ভীষণ সুন্দর ওর হাসি, কিন্তু আমি চমকে উঠলাম। কখনো মা ডাক শুনিনি আমি। ওর মুখে মা ডাক শুনে বেশ ভালোই লাগলো। মেয়েটা আমাকে বলল, তোমাকে একটা চুমু দেই? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই কথাবার্তায় ব্যস্ত। আমি একদম নিচু স্বরে ওকে বললাম, দাও। ও আমার দুগালে দুটো চুমু খেলো, এরপর বলল, আরও দেই? আমি হেসে ফেললাম ওর কথায়। আমার পাশের মানুষটা এই যাত্রায় বলল, জেনিসা, দুষ্টুমি করো না মায়ের সাথে, তাহলে মা তোমাকে একটু আদর করবে না। আমি চমকে উঠলাম তার কথায়, পাশ ফিরে তার দিকে তাকালাম। গম্ভীর মুখে আমার দিকে তাকিয়েছিলেন তিনি। উনি আমার দিকে তাকিয়ে আছেন দেখে দ্রুত চোখ ফিরিয়ে নিলাম আমি। মেয়েটা মুখটা ভার করে তার কোলে গিয়ে বসল। সেও মেয়েকে জড়িয়ে ধরে একটা চুমু খেলো। এরপর সবার দিকে মনোযোগ দিল। আমি চুপচাপ বসে রইলাম। সন্ধ্যার দিকে আমাকে নিয়ে তাদের বাড়িতে রওনা হলো তারা। হঠাৎ করে বিয়ে করে শ্বশুর বাড়িতে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল? কে ভেবেছিল
আজ টিউশন থেকে ফিরেই এমন একটা কাণ্ড হবে। যাই হোক, মাঝে এতে খুশি হয়েছে তাই অনেক। এ বয়সে আমাকে নিয়ে চিন্তিত থাকুক সেটা আমি চাই না। সেই আমার ছোট্টকাল থেকে আমাকে নিয়ে চিন্তা করে এসেছেন তিনি। আমার যখন 5 বছর বয়স তখন বাবা মারা গিয়েছিল। আমার বাবা পেশায় একজন উকিল ছিলেন। কি যেন একটা কেস লড়তে গিয়ে বিরোধী পক্ষের শত্রুদের হাতে খুন হন তিনি। এরপর থেকে মা একা হয়ে যান। মাকে দ্বিতীয়বার বিয়ে দিতে চেয়েছিলেন মামারা, কিন্তু মা তা করেননি। আমাকে নিয়েই কাটিয়ে দিয়েছেন সারা জীবন। ছোট থেকে একার হাতে লালন পালন করেছেন আমাকে। তাকে কষ্ট দেওয়ার ইচ্ছে বা মন মানসিকতা কিছুই আমার নেই। তাই তো আজ তার হঠাৎ বিয়ের আয়োজনটা আমি মেনে নিলাম। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেললাম। আমার পাশে বসে আছে আমার স্বামী আরশ চৌধুরী। তার কোলে তার মেয়ে জেনিসা চৌধুরী। জেনিসা আমার দিকে তাকিয়ে হাসছে। ওর হাসি দেখে আমিও হেসে ফেললাম। তা দেখে ও বারবার ওনার কোল থেকে আমার কোলে আসতে চাইছে। উনি আটকে রেখেছেন। বারবার এমন করায় উনি বললেন, জেনিসা, তুমি কিন্তু বেশি বেশি করছো। মেয়েটা মুখ ভার করে নিল। এরপর আর একটা কথাও বলল না। আমার অনেক মায়া হলো। আমি দুহাত বাড়িয়ে দিলাম ওর দিকে। ও এবার বলল, মামনি, আমায় নিতে চাচ্ছে, তুমি ছাড়ো আমাকে। তুমি একটু ভালো না, আমি মামনির কাছে যাব। ওর কথায় উনি আমার দিকে তাকালেন। আমি দুহাত বাড়িয়ে দিয়েছি দেখে জেনিসাকে ছেড়ে দিলেন উনি। আমি ওকে কোলে করে নিলাম। ওর গালে একটা চুমু খেলাম। ও তা দেখে আমার গালেও চুমু খেলো। এরপর আমাকে বলল, তোমার নামটা খুব সুন্দর। আমি হেসে বললাম, তুমি আমার নাম জানো? হ্যাঁ, সুজানা কবির মৌ। তোমার নাম? তুমি আমার নামও জানো না? এত রাগ আমার সাথে? আমার নাম জেনিসা চৌধুরী। জানো, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি ভীষণ মিষ্টি দেখতে। আমি এখন থেকে সব সময় তোমার সাথে থাকবো। বলেও আমার গলা জড়িয়ে ধরল। আমি শুধু বললাম, আচ্ছা। এরপর থেকে ওর কথা শেষ নেই। একটার পর একটা কথা বলেই যাচ্ছে। এত পাকা পাকা কথা বলে মেয়েটা, শুনতে শুনতে বিরক্ত হলাম আমি। কিন্তু পাশ ফিরে দেখছি উনি মুচকি মুচকি হাসছে আর জেনিসার দিকে তাকাচ্ছে। সে মোটেও ওর কথায় বিরক্ত হচ্ছে না। মেয়ের কথাগুলো শুনে যাচ্ছে। মাঝে মাঝে টুকটাক জবাব দিচ্ছে। শ্বশুরবাড়ি এসে পৌঁছেছি কিছুক্ষণ আগে। তাদের বাড়িটা অনেক বড় আর সব জায়গায় আভিজাত্যের ছোঁয়া। ভালোই টাকা পয়সা আছে। আমি গাড়ি থেকে নামতে জেনিসা আমার হাত ধরে টেনে আমাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে যেতে যেতেই বলল, রূপা আন্টি, রূপা আন্টি, দেখো আমার মাকে নিয়ে এসেছি। কোথায় তুমি? তাড়াতাড়ি এসে দেখে যাও। ওর কথা শুনে একটা মহিলা বেরিয়ে আসলো। এসে আমাকে দেখে বলল, আপনি মিস্টার আরশ চৌধুরীর ওয়াইফ? আমি মাথা নাড়লাম। মহিলা বলল, আমি রূপা আহমেদ। জেনিসাকে দেখাশোনার দায়িত্ব পালন করছি আমি। আমি আর কিছু বললাম না। আমার শাশুড়ি এসে বললেন, অনেকটা পথ জার্নি করেছ, যাও ঘরে যাও। আমি টগরকে বলছি তোমার জিনিসপত্রগুলো উপরে দিয়ে আসবে। ওনার কথা বলা মাত্রই জেনিসা আমাকে নিয়ে হাঁটা শুরু করলো। বলল, আমি মামনিকে নিয়ে যাচ্ছি আমাদের রুমে। এখন থেকে আমি মামনির সাথেই ঘুমাবো। পিছন থেকে আমার শাশুড়ি বললেন, জেনিসা আস্তে আস্তে যাও, পড়ে যাবে তো। ও আমাকে টেনে সিঁড়ি বেয়ে একটা রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে ও খাটের উপর উঠে বসলো। আমাকে ডাকতে ডাকতে বলল, তুমি এক পাশে ঘুমাবে, বাবা এক পাশে ঘুমাবে, আর আমি মাঝে ঘুমাবো। বলে ও মাঝে শুয়ে পড়ল। আমি হেসে ফেললাম, গিয়ে ওর পাশে বসলাম। ও বলল, তুমি এতদিন কেন আসোনি মম? জানো আমি তোমাকে কত মিস করেছি। আমি একদম ভালো মেয়ে হয়ে থাকবো, তুমি আমাকে ছেড়ে যাবা না কিন্তু। বলেও আমাকে জড়িয়ে ধরল। বলল, স্কুলের সবাই বলে আমার নাকি মা নেই। ওদের কতবার বলেছি আমার মা আছে, ওরা বিশ্বাসই করে না। এখন আর কেউ বলতেই পারবে না। এখন থেকে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে, ঠিক আছে? আমার অনেক মায়া হলো মেয়েটার জন্য। মা ছাড়া জীবন আসলেই বড় কঠিন। এতটুকু একটা বাচ্চাকে রেখে তার মা কি করে চলে যেতে পারে? এত পাষানো কোনো মা হয়? আমি যখন এগুলো ভাবছিলাম তখন উনি রুমে আসলেন। জেনিসা ওনাকে দেখে ওনাকে অপর পাশে ডাকলো। বলল, তুমি এখানে আসো, আজ থেকে তুমি এখানে শোবে, আর আমি মাঝে, মম ওই পাশে। আমরা একসাথেই থাকবো। উনি হাসলেন, বললেন, ঠিক আছে তাই হবে, কিন্তু এখন তোমার খেতে হবে। যাও রূপা আন্টির কাছে যাও, উনি তোমাকে খাইয়ে দিবে। জেনিসা বলল, আমি মমের হাতে খাবো। উনি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, তোমার মম তোমাকে কাল খাইয়ে দিবে। এখন জিদ ধরো না। তুমি এমন করলে মম তোমাকে একটু আদর করবে না, চলে যাবে। ওনার কথায় জেনিসা মুখ ফুলিয়ে চলে গেল। কিছুক্ষণ নীরব থাকলেন উনি। আমিও কিছু বললাম না। এরপর উনি আমাকে বললেন, জেনিসা অনেক চঞ্চল স্বভাবের, ভীষণ দুষ্টু। ওকে আমি সব কিছুই দিতে পারলেও মায়ের আদর দিতে পারিনি। এজন্যই তোমাকে বিয়ে করেছি। ওর সাথে কখনো খারাপ ব্যবহার করবে না।
নিজের মেয়ের মতো ওকে দেখবে। সন্তান কী জিনিস তা তো বুঝোই। আশা করছি এমন কিছু করবে না যাতে জেনিসা কষ্ট পায়। আমার জীবন ওকে ঘিরেই। কিন্তু এখন তোমাকে বিয়ে করেছি, তোমার দায়িত্ব এখন আমার। তোমার কিছু প্রয়োজন হলেই আমাকে জানাবে, বলে উনি চলে গেলেন। আমি চুপচাপে ওনার কথাগুলো শুনলাম। এ বাড়িতে আমার দিনগুলো জেনিসাকে নিয়ে কাটতে লাগলো। জেনিসা খুবই আপন হয়ে উঠেছে আমার। সারাক্ষণ আমার সাথে থাকে, আমার হাতে খাবে, আমার সাথে ঘুমাবে। নানান বাহানা তার। আমার ভালোই লাগে। ছোট মানুষ, মিষ্টি একটা মেয়ে। এ বাড়িতে এসেছি 1 সপ্তাহের বেশি হয়ে গেছে। আরশ আমার সাথে তেমন কথাবার্তা বলেন না। প্রয়োজন হলেই টুকটাক কথা বলেন। যাও বলেন সব জেনিসার ব্যাপারে। জেনিসের কি পছন্দ নয় ওইসব বিষয়ে কথা বলেন আরশ। এছাড়া তেমন কথা বলেন না। আমিও আর বেশি মাথা ঘামাই না এই ব্যাপারে। এই বিয়ে তো করার ইচ্ছে আমারও ছিল না, হয়তো ওনারও ছিল না। দুজন দুজনের মতো থাকি, তাতে বেশ ভালোই হবে। তাছাড়া জেনিসার প্রতি আমারও মায়া জন্মে গেছে। ও যেভাবে মা, মম, মামুনি বলে ডাকে, আমারও ওর মায়ায় না পড়ে থাকি কি করে আমি। মেয়েটা এক এক সময় এক একটা বলে ডাকে আমাকে, কখনো মা, কখনো আম্মু, কখনো বা মম। ওকে গতকাল আমি জিজ্ঞেস করছিলাম এমন কেন করে ও। মা অথবা আম্মু না হলে মম, একটা ডাকলেই তো হয়। ও হেসে আমাকে বলেছিল, আমার ভালো লাগে বলতে, তুমি এতদিন ছিলে না। তোমাকে আমি কত মিস করেছি জানো। তোমাকে আমি যখন যা ইচ্ছে তাই বলবো। এতদিন পর তোমায় পেয়েছি, আমার যা ইচ্ছে বলবো। আম্মু আম্মু আম্মু। ওর কথায় হেসে ফেলছিলাম। ও যা ইচ্ছে বলুক, আমার তো শুনতে ভালোই লাগে। এ বাড়িতে সবাই ভালো ব্যবহার করলেও আমার শাশুড়ি আমার কাছ থেকে দূরে দূরে থাকে। শাশুড়ি আর আরশ দুজনই একই ধাঁচের মানুষ। একদম সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে, তেমন কথাবার্তা বলে না। শাশুড়িকে দেখলে মনে হয় আমাকে দেখে বুঝি বিরক্ত হয়। আমি জানি না এর পিছনে কারণ কি। আমাকে ওনার পছন্দ হয়নি, নাকি আমি কোনো ভুল করেছি। জানি না এমন কেন হচ্ছে। আমার ভুল বলেও তো দিতে পারে, কিন্তু তাও না। কিন্তু আমার শ্বশুর আবার ভীষণ মজার মানুষ। তিনি ভীষণ রসিক। সুযোগ পেলেই আমার সাথে গল্প জুড়ে দেন। ওনার জীবনে নানান সময়ের ঘটে যাওয়া নানান মজার ঘটনা বলেন উনি। আমারও ভীষণ ভালো লাগে। সব মিলিয়ে দিনগুলো ভালো যাচ্ছে। হঠাৎই আজ বিকেলে আরশ এসে বললেন, আগামীকাল আমরা ঢাকা যাচ্ছি। আমি তখন জামা কাপড় ভাঁজ করছিলাম। ওনার কথায় চমকে উঠলাম। আমি তাকে বললাম, ঢাকা যাব মানে? উনি ব্রু কুঁচকে ফেললেন। বললেন, মানে আবার কি হবে? এভাবে বেড়ালেই কি চলবে? কাজ করতে হবে না? কাজ না করলে খাবো কি? আপনি ঢাকা থাকেন? কেন, তুমি জানতে না? না, কেউ বলেনি। উনি আর এই বিষয়ে কিছু বললেন না। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন, তোমরা জেনিসের সব জিনিসপত্র গুছিয়ে নিও। আগামীকাল সকালের ট্রেনে আমরা যাব। আমি মাথা নাড়লাম। উনি যাওয়ার পর সব গুছানো শুরু করলাম। একটু পরে জেনিসে এলো মুখ ভার করে। এসে বলল, মম, আমরা ঢাকা যাচ্ছি জানো। আমার খুব মন খারাপ হচ্ছে। দাদা ভাইয়া দাদুকে আর দেখব না। আমাকে আবারও প্রতিদিন স্কুলে যেতে হবে। বাবার সব কথা শুনতে হবে, আর ভালো লাগে না। আমি ওকে কোলে তুলে নিলাম। বললাম, আমরা আবার আসবো তোমার দাদা ভাই আর দাদুর কাছে। এখন আমাদের যেতে হবে। একটুও মন খারাপ করবে না তুমি। তাহলে আমি কিন্তু তোমার সাথে যাব না। জেনিসা বলল, একদম মন খারাপ করব না। তুমি কিন্তু আমার সাথে যাবে, না হলে কিন্তু আমিও যাব না। আমি হেসে ফেললাম ওর কথায়। কিন্তু আমার পড়াশোনার কি হবে? আমি এখানে ভর্তি হয়েছি 2 বছর হলো। অনার্স শেষ হতে আরও 2 বছর লাগবে। রাতে যখন বাড়িতে আসলো আরশ, তখন তাকে আমি জিজ্ঞেস করলাম, ঢাকায় গেলে আমার পড়াশোনার কি হবে? উনি আমার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। এরপর বললেন, বসেলের আর একটা মাসই তো আছে, একটু কষ্ট করো। জেনিসা তোমাকে ছাড়া এখন ঢাকায় যাবে না। ওর স্কুলও খোলা, এমনিতেই অনেক দিন বন্ধরে দিয়েছে। এই বছর ওখানেই পড়ুক, সামনের বছর কি করা যায় দেখি। আমি আর কিছু বললাম না, তার কথা মেনে নিলাম। পরদিন সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আসার সময় আমার শাশুড়ি বললেন, শোনো, ওদের খেয়াল রেখো, ঠিকমতো বুঝে শুনে চলাফেরা করো। আমি শুধু বলেছিলাম আচ্ছা। আচ্ছা বলে যখন আমি চলে আসছিলাম, তখন তিনি আমায় ডেকে বললেন, আর শোনো, নিজেরও খেয়াল রেখো। এমনিতেই পাটকাঠির মতো শরীর, ওখানে গেলে আবার বাতাসে উড়ে না যেও। খাওয়া দাওয়া কিছু করো কিন্তু। এখন আসো। আমাকে ধমকি কথাগুলো বললেন শাশুড়ি। কথাগুলো ভালো লাগলো আমার। এই কয়েকদিনে উনি তো আমার সাথে কথাই বলেননি। দমকে সুরাজ মিষ্টি কিছু কথা বলে দিল আমাকে। আমরা বের হয়ে গেলাম বাড়ি থেকে। চলে আসলাম ঢাকায়। ঢাকায় ওনাদের একটা ফ্ল্যাট আছে, সেখানেই আরশ জেনিসাকে নিয়ে থাকেন। এখন থেকে আমিও এখানে থাকবো। বাসায় ফিরে আরশ আমাকে সব কিছু দেখিয়ে দিতে লাগলেন।
কোথায় কি আছে না আছে, কোনটা রান্নাঘর, সব কিছু। বাড়িতে মোট 5টা রুম আছে, 2টো বেডরুম, একটা গেস্ট রুম, একটা ড্রয়িং আর একটা ডাইনিং। এবারে রান্নাঘরটা বেশ বড়। আমি হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে রান্নাঘরে গেলাম রান্না করতে। জেনিসা ঘুমিয়ে গেছে ট্রেন থেকে নেমে গাড়িতে চড়ার পর। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। এখন রান্না না করলে মেয়েটা উঠে খাবে কি? এমনিতেই ট্রেনে বাহিরের অনেক খাবার খেয়েছে। এত বাহিরের খাবার খেলে তো পেটে খারাপ করবে। ফ্রিজে মুরগির মাংস ছিল, সেটা ভিজিয়ে নিলাম। ভাত, মুরগির মাংস আর ডাল রান্না করব ঠিক করলাম। আমি চাল ধুয়ে চুলায় বসিয়েছি মাত্র, তখনই আরশ রান্না করে এলেন। আমাকে বললেন আমি খাবার অর্ডার করে দিয়েছি, জার্নি করে এসে এখন রান্না করতে হবে না, তুমি গিয়ে বিশ্রাম নাও। কি বলছেন আপনি? এখনও বাহিরের অর্ডার করা খাবার খাবে মেয়েটা? সারাদিন মেয়েটা চিপস হাবিজাবি খেয়েছে, একটা কথাও শুনেনি। কতবার বারণ করলাম, মানল না। এত বাহিরের খাবার খেলে তো শরীর খারাপ করবে। আমার কথা শুনে আরশ কপাল কুঁচকে নিলেন। এরপর আমার দিকে কিছুটা এগিয়ে আসলেন। আমার দিকে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। কিছু ভুল বলে ফেললাম নাকি আমি? উনি গম্ভীর স্বরে বললেন, তুমি যা দেখাচ্ছ সত্যি কি তুমি তা, নাকি 2 দিন পর পাল্টে যাবে? মায়ের মতো আগলে রাখবে তো ওকে? তুমি পাল্টে গেলে কিন্তু জেনিসা একদম মেনে নিতে পারবে না। ও কিন্তু খুবই নরম মনের, তার ওপর ছোট্ট একটা মানুষ। ওকে কষ্ট পেতে একদম দেখতে পারি না আমি। আমার সহ্য হয় না। জেনিসাকে আমার পৃথিবী শূন্য। ওকে ছাড়া থাকা আমার জন্য অসম্ভব। ও কিন্তু তোমাকে খুব সহজে আপন করে নিয়েছে। তোমাকেও অনেক ভালোবেসে ফেলেছে। ওনার কথাগুলো মনোযোগ দিয়ে আমি শুনলাম। হঠাৎই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, আর আপনি? মুখে এ কথা বলে নিজেই চমকে গেলাম আমি। আরশও কেসে উঠলেন। আমি দৌড়ে টেবিল থেকে 1 গ্লাস পানি এনে দিলাম ওনাকে। উনি আমার দিকে তাকিয়ে থাকলেন। কাশা বন্ধ হয়ে গেছে ওনার। আমি গ্লাস হাতে দাঁড়িয়ে আছি, উনি নিচ্ছেন না। আমি ওনাকে বললাম, কি হলো, পানিটা নিন। আপনার কাশি চলে গেছে? পানি লাগবে না বলে উনি চলে গেলেন। আমি সেভাবেই দাঁড়িয়ে রইলাম। নিজের কর্মকাণ্ড দেখে নিজেরই এখন লজ্জা লাগছে। আমি রান্নাবান্না শেষ করে জেনিসাকে ঘুম থেকে উঠালাম। ওকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিলাম। আরশ অনেক আগে বেরিয়েছেন, কোথায় গিয়েছেন আমি জানি না, বলেও যায়নি। জেনিসা খাওয়া শেষে বলল, এখন থেকে তুমি আমাকে স্কুলে দিয়ে আসবে, আর বাবার সাথে যাব না আমি। আমার সব ফ্রেন্ডদের মায়েরা এসে তাদেরকে স্কুলে দিয়ে যায়, আবার ছুটি হলে নিয়ে আসে। তুমিও ঠিক তাই করবে, ঠিক আছে? কথাটা বলেও মলিন মুখে আমার দিকে তাকিয়ে থাকলো। এত সুন্দর করে বললে কি আর আমি না করতে পারি? ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওর গাল দুটো টেনে দিলাম। এরপর বললাম, ঠিক আছে। ও হেসে ফেলল, আমার গলা জড়িয়ে ধরে বলল, তুমি একটা ভালো মা। আমি ওকে বুকে জড়িয়ে নিলাম। আরশ ফিরলেন রাতে। জেনিসাকে কিছুক্ষণ পড়িয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। আরশ এসে জিজ্ঞেস করলেন, জেনিসা কোথায়? আমি বললাম ঘুমিয়েছে। উনি ও বলেই ভিতরে চলে গেলেন। আমি ওনার পিছু পিছু গেলাম। বিকেলে আমি রান্না করছিলাম তখন চলে গিয়েছিলেন উনি, খেয়ে যাননি। ওনার পিছু পিছু যেতে যেতে বললাম, আপনি তখন না খেয়ে চলে গিয়েছিলেন কেন? আরশ আমার দিকে ফিরে তাকালেন। আমি উত্তরের অপেক্ষা করতে লাগলাম। তিনি বললেন, খিদে ছিল না। এখন খিদে আছে, ভাত বাড়বো? উনি আমার দিকে তাকিয়েই রইলেন। আমার রাগ হলো ভীষণ। এই পর্যন্ত ওনাকে একটা কথা জিজ্ঞেস করেও সাথে সাথে কোনো উত্তর পাইনি আমি। খুব ভেবেচিন্তে প্রত্যেকটা কথার উত্তর দেন তিনি। তার সাথে তার গোমরা মুখ তো রয়েছেই। উনি মিনিট 2 পর বললেন, খেয়েছি। রাগে তো আমার মাথা ফেটে যাচ্ছে। খেয়েছি 3 অক্ষরের এই শব্দটি বলতে জনাবের 2 মিনিট সময় লেগেছে। রাগে আমি তাকে বললাম, এই একটা শব্দ বলতে 2 মিনিট লাগিয়ে দিলেন? আপনার মস্তিষ্ক কি ধীরে কাজ করে? খেয়ে এসেছেন এটা বলতে এত সময় লাগে কারো? বলে আমি নিচে আর তাকাইনি তার দিকে। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেলাম। নিজের জন্য খাবার বেড়ে ডাইনিং টেবিলে এসে বসলাম। একাই খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর জামা কাপড় পাল্টে আরশ এলেন আমার কাছে। টেবিলের একটা চেয়ার টেনে বসে পড়লেন উনি। এরপর বললেন, জেনিসা খেয়েছে? আমি খাওয়াতে মন দিলাম, কিছু বললাম না। প্রায় 2 মিনিট পর বললাম, হ্যাঁ। আরশ বললেন, ঘুমিয়েছে কখন? আমি আবারও আগের নিয়মে 2 মিনিট পর বললাম, কিছুক্ষণ আগে। ও কাল তোমার সাথে স্কুল যেতে চাচ্ছে, তুমি যাবে? আমি আবারও একই কাজ করলাম। কিছুক্ষণ পর বললাম, হ্যাঁ। উনি বোধহয় এবার বিরক্তই হলেন। বিরক্তি নিয়ে বললেন, এতক্ষণ সময় নিচ্ছ কেন উত্তর দিতে? আমার খাওয়া শেষ। প্লেট বাটি গুছিয়ে রান্নাঘরে যাওয়ার সময় বললাম, আপনার ওষুধই আপনাকে দিচ্ছি।
আপনারও বোঝা উচিত ওষুধটা কতটা বিরক্তিকর। বলে চলে গেলাম আমি। আরও আমার দিকে হা করে তাকিয়েই থাকলেন। আমার মেজাজ তো উনি বিগড়িয়ে দিয়েছেন। রান্নাঘরে গিয়ে প্লেট বাটি ধুয়ে গোছগাছ করে রুমে এলাম। আরস বারান্দায় দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে এগিয়ে আসলেন। আমি ততক্ষণে বিছানায় জেনিসার পাশে গিয়ে বসেছি। জেনিসাকে একটু চাপিয়ে নিজের শোয়ার জন্য জায়গা করে নিলাম। মেয়েটা শোয়া একটুও ভালো না, হাত পা ছড়িয়ে ছিটিয়ে ইচ্ছে মতো ঘুমায়ও। আমি আবার এত ছুটোছুটি করি না। এদিকে ভীষণ ভালো আমি। রাতে যেভাবে ঘুমাই সকালেও নিজেকে সেভাবেই পাই। ঘুমের মধ্যে অত নড়াচড়া করি না। আমি শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তখনই আরস এসে বললেন, আমি আজকে ওই রুমটাই ঘুমাই, তুমি জেনিসাকে নিয়ে এখানেই শো। ওনার কথায় ফিরে তাকালাম ওনার দিকে। বিয়ের দিন থেকে জেনিসার মাঝে আর আমরা দুজন দুপাশে শুই। আজ হঠাৎ করে ওনার কী এমন হয়েছে জানা নেই আমার। আমি এ ব্যাপারে ঘাটাঘাটি করতে চাইলাম না। ওনার যেখানে ইচ্ছে ঘুমাক, আমার কি। আমার সাথে তো ঠিকমতো কথাই বলে না। ভালোবাসা তো দূরে থাক। আমি কম্বল গায়ে দিতে দিতে বললাম, আপনার যা ইচ্ছে, যাওয়ার সময় লাইটটা অফ করে দিয়ে যাবেন। বলে শুয়ে পড়লাম আমি। কিছুক্ষণ পরে লাইটটা অফ হয়ে গেল। উনি দরজাটা চাপিয়ে দিয়ে চলে গেলেন। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল ফজরের আজান শুনে। আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়লাম। শীতের দিনে সকাল হতে সময় লাগে বেশ। 5:30 বেজে গেছে। 7টায় জেনিসার স্কুল। ওর জন্য নাস্তা বানিয়ে খাইয়ে স্কুলে নিয়ে যেতে হবে। আমি হুড়মুড়িয়ে উঠলাম। চোখটা ডোলে জেনিসার দিকে তাকাতে দেখলাম ও মা, সেও তার বাবার কোলে দিব্যি ঘুমাচ্ছে। রাতে না বললো ও ঘরে ঘুমাবে, তাহলে এখানে কি করছে সে? মন চাচ্ছে এখন উঠিয়ে জিজ্ঞেস করি এত ঢঙের কারণ কি, কিন্তু আর করলাম না। আমি উঠে বাথরুমে গিয়ে অজু করে আসলাম। অজু করে এসে দেখি সে উঠে গেছে, কিন্তু এখনও কম্বলের নিচে বসে আছে। এবার আমি আমার ইচ্ছেটা পূরণ করেই ফেললাম। তাকে জিজ্ঞেস করলাম, রাতে না বললেন ও ঘরে শোবেন, তাহলে এখানে কি করছেন আপনি? আমার কথায় চমকে উঠলেন তিনি। আমার দিকে হা করে তাকিয়েই থাকলেন, জবাব দিলেন না। রেগে গেলাম আমি। ধমকের আওয়াজে বললাম, কি হলো, জবাব দিচ্ছেন না যে? উনি কেঁপে উঠলেন। আমি এমন করে বলবো হয়তো ভাবতে পারিনি। উনি বললেন, ঘুম আসছিল না। জেনিসাকে ছাড়া কখনো থাকিনি আমি, অভ্যেস হয়ে গেছে বোধহয়। বলে উনি বিছানা ছাড়লেন। আমিও নামাজ পড়তে চলে গেলাম। নামাজ শেষে রান্নাঘরে গেলাম নাস্তা বানাতে। জেনিসা রাতে বলেছিল আলু পরোটা খাবে, তাই আলু সিদ্ধ দিয়ে আমি আটা গলিয়ে নিলাম। পরোটা বানাতে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে দেখে জেনিসাকে ডাকতে গেলাম। গিয়ে দেখি সে উঠে গেছে। তার বাবা তাকে উঠিয়ে দাঁত ব্রাশ করাচ্ছে। তাই আমি আবার রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে বাকি পরোটাগুলো ভেজে নিলাম। ডাইনিং টেবিলে পরোটা রেখে জেনিসাকে ডাকলাম। জেনিসা আসলো স্কুল ড্রেস পরে। সে একদম রেডি। ওকে বসিয়ে পরোটা খাইয়ে দিলাম আমি। জেনিসার খাওয়া যখন শেষ তখন আরস আসলেন। একদম ফরমাল পোশাক। অফিসের জন্য রেডি হয়ে এসেছেন। তাড়াহুড়ো করে বললেন, জলদি চলো, লেট হয়ে যাচ্ছে। আমি বললাম, আপনি খাবেন না? তার সংকীর্ণ উত্তর না। ভীষণ কষ্ট পেলাম তার উত্তরে। গতকাল থেকে দেখছি যাই সাচ্ছি উনি খাচ্ছেন না। আমি কিছু বললাম না। জেনিসার খাওয়া শেষে উঠে গেলাম। উনি বললেন, তুমি যাবে না? আমি আসছি বলে রুমে গেলাম। বোরকা পরে হ্যান্ডব্যাগটা নিয়ে বেরিয়ে আসলাম। জেনিসা এসে আমার হাত ধরল। উনি বললেন, দ্রুত আসো, ওকে স্কুলে দিয়ে তোমাকে বাসায় নামিয়ে দিয়ে এরপর অফিসে যেতে হবে আমাকে। অনেক সময় লাগবে, আসো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি করেন আপনি? উনি দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো তাড়াহুড়োর সময় এমন প্রশ্ন আশা করেননি। বললেন, বাবার ব্যবসা সামলাই। আমার সম্পর্কে কিছু না জেনে বিয়ে করে ফেলেছ? অদ্ভুত মেয়ে তো তুমি। আর কিছু জিজ্ঞেস করা থাকলে পরে করো, এখন দ্রুত আসো। আমি আর কিছুই বললাম না। আমাকে তারা সময় দিয়েছে। জেনিসাকে নিয়ে বাসা থেকে বের হলাম। স্কুলে যাওয়ার পথে জেনিসা এটা সেটা নিয়ে অনেক কথা বলল। আমি শুনতে থাকলাম, মাঝে মাঝে টুকটাক জবাব দিচ্ছি। এই কয়েকদিনে ওর এমন হাজারো কথা আমি শুনেছি। এখন আর একটু বিরক্ত লাগে না এসব আমার কাছে। স্কুলে পৌঁছে জেনিসাকে ভিতরে নিয়ে গেলাম। আরশও এলেন আমাদের সাথে। জেনিসা একটা মহিলাকে দেখে দৌড়ে গেল। তার কাছে গিয়ে বলল, লিলি মিস, লিলি মিস, ওই তো আমার মম এসেছে। জেনিসা আঙ্গুল দিয়ে ইশারা করলো আমার দিকে। মহিলাটা মিষ্টি হেসে আমার দিকে আসলো। এসে বলল, আমি জেনিসার ক্লাস টিচার। আপনাকে দেখে অনেক ভালো লাগলো। রাগ করে স্বামী সংসার মেয়ে রেখে কেউ এতদিন বাপের বাড়ি থাকে মিসেস চৌধুরী, একটু রাগটা কন্ট্রোল করবেন। বলে মিষ্টি হেসে উনি জেনিসাকে নিয়ে চলে গেলেন। আমি তো বোকার মতোই তাকিয়ে রইলাম। কি থেকে কি হচ্ছে কিছুই মাথায় ঢুকলো না আমার। মহিলাটা এসব কি বলে গেল? রাগ করে বাপের বাড়ি কবে গেলাম আমি?
শত ভাবনা চিন্তার পরেও যখন তার কথা আমার মাথায় পৌঁছালো না, তখনই সন্দিহান দৃষ্টিতে তাকালাম আরশের দিকে। উনি মিটিমিটি হাসছেন দেখে আমার সন্দেহ আরও বাড়ল। আমি তার দিকে তাকিয়ে আছি দেখে উনি হাসা বন্ধ করে দিলেন। নিত্যদিনের মতো মুখটা গম্ভীর করে নিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে এসব? আপনি তাদের কি বলেছেন? আরশ বললেন, জেনিসাকে এখানে ভর্তির সময় বলেছি ওর মা তার বাবার বাড়ি। আমার সাথে তুমুল ঝগড়া হয়েছে তাই বাবার বাড়ি চলে গেছে। আপনার আগের স্ত্রীর কথা বলছেন? আরশ চমকে উঠলেন, কিছুক্ষণ নীরব থাকলেন, এরপর হাঁটা ধরলেন। আমিও তার পিছন পিছন হাঁটা শুরু করলাম। গাড়িতে উঠে উনি বললেন, সে অনেক আগেই চলে গেছে মৌ। জেনিসার ভর্তির সময় আমি মিথ্যে বলেছি, যাতে করে কেউ এটা বুঝতে পারে না যে ওর মা নেই। আমি চাই না ওর মায়ের ব্যাপারে কেউ জানুক। এ বিষয়ে আমাকে আর কিছু জিজ্ঞেস করবে না প্লিজ। আমি আর কিছু বললাম না। উনি গাড়ি স্টার্ট দিলেন। কিছু দূর যেতে জানালা দিয়ে দেখলাম একটা ভ্যান গাড়ি, যার উপর বিভিন্ন ধরনের সবজি বিক্রি করছে একটা লোক। বাড়িতে ফ্রিজে মাংস পেলেও কোনো শাকসবজি পাইনি আমি। শাকসবজি নেওয়া দরকার। আমি আরশকে বললাম, ওই দেখুন সবজি বিক্রি করছে। বাড়িতে সবজি নেই, কিছু সবজি কিনে নিন। আরশ গাড়ি থেকে নেমে গেলেন। শিম, গাজর, ফুলকপি আর বাঁধাকপি নিয়ে আসলেন। এগুলো পিছনে রেখে আবার গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি এসে থামলো বাড়ির সামনে। বাজার নিয়ে গাড়ি থেকে বের হলেন উনি। আমিও বের হলাম। লিফটে উঠে উনি বললেন, আজ থেকে নাহার চাচি আসবেন। আমাদের বাসার রান্নাবান্না সহ যাবতীয় কাজ তিনিই করে দেন। তোমার একার হাতে সব করার প্রয়োজন নেই। আমি কিছুই বললাম না। লিফট চলে এসেছে। ঘরের জিনিসপত্রগুলো দিয়ে উনি চলে গেলেন। যাওয়ার সময় আমাকে বারবার বলে গেলেন কেউ আসলে দরজা না খুলতে। এমন একটা ভাব মনে হয় আমি কিছু জানি না। নাহা চাচির একটা ছবি দেখিয়ে বলেছেন ওনাকে দেখলে শুধু দরজা খুলতে। আমি শুধু হ্যাঁ হ্যাঁ বলে মাথা দুলিয়ে গেছি। উনি যেতে বোরকা খুলে খেয়ে নিলাম। এরপর কি কি রান্না করব আজ সেগুলো গুছিয়ে নিলাম। তখনই এলেন নাহার চাচি। উনি আসার পর আমার সাথে কিছুক্ষণ কৌশল বিনিময়ের পর রান্নার কাজে লেগে পড়লেন। বেলা 11:30টার দিকে জেনিসাকে নিয়ে রতন ভাইয়া বাসায় আসলো। আরশ আমাকে আগে ফোন করে বলে দিয়েছেন রতন ভাইয়াই জেনিসাকে স্কুল থেকে বাসায় নিয়ে আসে। উনি আরশের ড্রাইভার। এছাড়াও বাসার টুকটাক কাজ করেন উনি। জেনিসা আসার পর ওকে গোসল করিয়ে দিলাম। নাহা চাচি রান্নাবান্নার পর ঘরদুয়ার গুছিয়ে চলে গেলেন। সারাদিন বাসায় আমি আর জেনিসাই ছিলাম। সন্ধ্যায় আমি ওকে পড়তে বসিয়েছিলাম। পড়া শেষেও আবার ওর কথা জড়ি নিয়ে বসলো। আমার মনে ঘুরপাক খাচ্ছে আরেকটা প্রশ্ন, যদি জেনিসাকে নিয়ে আরশ একাই থাকেন আর উনি তো সারাদিন অফিসে থাকেন, তাহলে জেনিসার খেয়াল রাখে কে? আমি জেনিসাকে জিজ্ঞেস করলাম, জেনিসা, তোমার বাবা তো সারাদিন অফিসেই থাকে, তুমি বাসায় একা থাকতে কি করে? জেনিসা হেসে বলল আমি তো সারাদিন বাবার কাছেই থাকতাম। সকালে বাবা আমাকে স্কুলে দিয়ে আসতো, রতন আঙ্কেল এসে আবার আমাকে বাবার কাছে নিয়ে যেত। বাবার সাথে আমি সারাদিন থাকতাম। সন্ধ্যায় আমরা দুজন বাসায় আসতাম, আর শুক্রবারে আমরা দুজন বেড়াতে যেতাম। রাজশাহীতে থাকা অবস্থায় রূপা আহমেদ নামের একজন ভদ্রমহিলা জেনিসাকে দেখাশোনা করতে শুনেছিলাম। আমি ও বাড়িতে যাওয়ার পর আর আসেননি। তার কথা জানতে ইচ্ছে হলো। আমি জেনিসাকে জিজ্ঞেস করলাম, তোমার রূপা আন্টি না তোমার দেখাশোনা করতো? রূপা আন্টি তো শুধু দাদুর কাছে গেলেই আসে, এখানে তো আর আসে না। আমি আর কিছু বললাম না। আরও এলেন রাতে। আসার সময় জেনিসার জন্য কিছু চকলেট আনলেন। ওগুলো পেয়ে তো সে ভীষণ খুশি। ওগুলো নিয়ে রুমে চলে গেল। আরও জামা কাপড় পাল্টে আমার কাছে আসলেন। বললেন, খাবার দাও। আমি টেবিলে খাবার দিলাম। জেনিসাকে ডাকলাম খাওয়ার জন্য। ও এখনও খায়নি আজ। ওকে খাইয়ে দিলে ও চলে গেল। আরশের খাওয়াটাও প্রায় শেষ। আমি নিজের জন্য খাবার বাড়লাম। আরশ খেয়ে বেসিন থেকে হাত ধুয়ে আসলো। আমি খাচ্ছি, সে আমার সামনে ঘুরঘুর করছে। মনে হচ্ছে কিছু একটা বলতে চাচ্ছে। না হলে আমার আশেপাশে ওনাকে এমন করে কখনো ঘুরতে আমি দেখিনি। ওনার এমন আচরণের কারণে আমি খেতেও পারছি না ঠিক মতো। আমি খাওয়া থামিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? এভাবে ঘুরঘুর করছেন কেন? আরশ থেমে গেল। স্বাভাবিকভাবেই বললেন, হ্যাঁ। আমি আবার খাওয়া শুরু করলাম। এক লোকমা ভাত নিয়ে মুখে বললাম, বলে ফেলুন জলদি। উনি চুপ করেই রইলেন। আমি এক নজর ওনার দিকে তাকালাম। উনি কিছু বলছে না দেখে খাওয়া শুরু করলাম। হঠাৎ উনি বললেন, জেনিসার জন্ম নিবন্ধন করব। আমি বললাম, করুন, সমস্যা কোথায়? মায়ের নাম দিব। দিন, তাতে সমস্যাটা কি? তোমার নাম দিব। তোমার কোনো সমস্যা নেই তো? আমি চমকে উঠলাম। খাওয়া বন্ধ হয়ে গেল আমার। কিন্তু নিজেকে স্বাভাবিক দেখিয়ে বললাম, আমার নাম কেন? ওর মায়ের নাম দিন। আমার নাম দেওয়া ঠিক হবে না।
উনি কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর বললেন, আমি তোমার নামই দিতে চাচ্ছি। আবার এক নজর ওনাকে দেখলাম। এরপর বললাম, কেন? উনি দীর্ঘশ্বাস ফেললেন। এরপর বললেন, যে চলে গেছে তার কোনো কিছুই আমার জীবনে রাখতে চাই না আমি, আমার মেয়ের জীবনেও না। আমি মাথা নাড়লাম। ভাবলাম, প্রাক্তন বুঝি খুব ঘৃণা করেন উনি। কিন্তু যত যাই হোক না কেন, সে তো জেনিসার মা। হঠাৎ করে এসে যদি মেয়ের অধিকার চায়, তখন মেয়ে তো ওনারই, এটা তো আর মিথ্যে নয়। তাই ওনাকে আমি বললাম, আপনি রাখতে চাচ্ছেন না ঠিক আছে, কিন্তু সে তো জেনিসার মা। ধরুন কোনো একটা সময় সে এসে জেনিসার অধিকার চাইল, তখন কি করবেন আপনি? আমার কথা শেষ হতে আরও দ্রুত বললেন, সে আসবে না। আপনি এত শিওর হয়ে কিভাবে বলছেন? আমি জানি। ওনার এমন কথায় কি বলবো বুঝলাম না। আমি চুপই থাকলাম। আরশ আবার বললেন, উত্তর দিলে না তো? কি উত্তর দিব আমি? আমি তো জেনিসার আসল মা না। ও কি বড় হয়ে কখনো জানতে পারবে না? আমি তাকে বললাম, দিন সেটা তো আর কোনো বিষয় না, কিন্তু জেনিসা কি বড় হয়ে জানবে না যে আমি তার মা নই? তখন কি করবেন আপনি? উনি বললেন, তুমি না বললে জানবে না। ও জানে তুমি ওর মা। এসব বিষয়ে আর কোনো কথা বলো না। শুধু একটা প্রমিস করো যে কখনো ওকে বলবে না তুমি ওর আসল মা নও। মায়ের মতো সবসময় ওকে আগলে রাখবে। আমার উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কখনোই তুমি ওর সাথে খারাপ ব্যবহার করবে না। কথাগুলো বলার সময় অন্যরকম লাগছিল আরশকে। করুণা সুরে কথাগুলো বলছিলেন উনি। আমি কি বলবো বুঝে আসলো না। আমি শুধু মাথা নাড়লাম। উনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এরপর উঠে চলে গেলেন। আমি চুপচাপ সেখানেই বসে থাকলাম। মাথায় কিছুই ঢুকছে না। ওনার সব কথার মাঝে কেমন যেন একটা কিন্তু লুকিয়ে আছে, যেটা আমি জানি না। ঢাকার দিনগুলো বেশ ভালোই কাটছিল আমাদের। এক সপ্তাহ হলো রাজশাহীতে চলে এসেছি আমরা। আমাকে জেনিসাকে রেখে আবার চলে গেছেন তিনি। জেনিসা আমার কাছেই থেকে গেছে। উনি বারবার নিয়ে যেতে চেয়েছেন, কিন্তু জেনিসা যায়নি। তাই ওকে এখানে একটা স্কুলে ভর্তি করে দিয়েছেন উনি। যাওয়ার সময় ভীষণ অসহায় দেখাচ্ছিল তাকে। যাওয়ার সময় উনি আমাকে বলছিলেন, মনে করো আমার প্রাণটা তোমাকে দিয়ে যাচ্ছি, তুমি সামলে রেখো। জানোই তো ও কেমন। আমি তাকে ভরসা দিয়েছি যে আমি জেনিসাকে সামলে রাখবো, কিন্তু আমি পড়ে গেছি একটা ঘোলক দাদায়। ঢাকাতে জেনিসার স্কুল স্টুডেন্ট ইনফরমেশনে মায়ের নামের জায়গায় আমার নাম দেখেছিলাম আমি। আমার সাথে আরশের বিয়ে হয়েছে প্রায় 2 মাস হলো, কিন্তু জেনিসার স্কুলের প্রমে আমার নাম কিভাবে গেল? আরশকে এই কথা জিজ্ঞেস করেছিলাম আমি। উনি তখন চমকে উঠেছিলেন। বলেছিলেন, ভুল দেখেছ হয়তো। এরপর দ্রুত আমার কাছ থেকে চলে গিয়েছিলেন উনি। এ বিষয়ে কথা উঠালে উনি বারবার এড়িয়ে গেছেন। ওনার মতলব বুঝতে পারি না আমি, তবে বিষয়টা আমার কাছে বেশ সন্দেহজনক মনে হলো। কেটে গেল আরও 4টা মাস। জেনিসা শ্বশুর শাশুড়ির সাথে ভালোই দিন যাচ্ছে আমার। শাশুড়ি আমার আগের থেকে অনেক নরম হয়েছেন। এখন আমার সাথে কথা বলেন, ভালো ব্যবহার করেন, কোনো ভুল হলে ধরিয়ে দেন। ওনারা আমার সাথে সহজ হওয়া দেখে ভীষণ খুশি হয়েছে আমি। আরশের সাথেও সম্পর্কের উন্নতি হচ্ছে আমার। আরশও বেশ পরিবর্তন হয়েছেন। শুরুতে শুরুতে জেনিসাকে ঘিরে আমাদের কথাবার্তা থাকলেও ইদানিং আমার খোঁজ খবর নেন উনি। আমার ভালো লাগে। বেচারা মেয়ে আমার কাছে দিয়ে পড়েছে ভীষণ বিপদে। মেয়েকে দেখতে 15 দিনের আগাম মাথায় আসে সে। প্রতিদিন 2 থেকে 3 বার ফোন করে আমার কাছে মেয়ের কথা জিজ্ঞেস করবে, মেয়ের সাথে কথা বলবে। মেয়ে একটু রাগ করে কথা না বললে পরের দিন চলে আসবে। কাটছে দিনগুলো এভাবেই। আজ আবারও যাব আমার মায়ের বাড়িতে। বিয়ের পর 2বার মায়ের বাড়িতে গিয়েছিলাম আমি। ঢাকা থেকে এসে একবার গিয়েছিলাম গত মাসে। আজ আবারও যাচ্ছি। মিতুকে পাত্রপক্ষ দেখতে আসবে। ছোট মামি বারবার আমাকে যেতে বলছিলেন। প্রত্যেকবারে জেনিসাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমি। প্রথমবার যখন গিয়েছিলাম তখন মাকে শুধু প্রশ্ন করেছিলাম, মা তুমি আমাকে এভাবে কেন বিয়ে দিলে? এটা যে কত যন্ত্রণাময় তুমি জানো? মা সেদিন চুপ করেছিলেন। ছোট মামির সামনে জিজ্ঞেস করেছিলাম আমি। ছোট মামি তখন মাকে রাগ দেখিয়ে বলল, বলেন না আপা বলেন, জবাব দেন আপনার মেয়েকে, বলেন আপনার গুণধর ভাইয়ের বউয়ের কথা। আমি বুঝলাম না ছোট মামির কথার অর্থ। ছোট মামি তখন নিজে বলা শুরু করলেন, তোর বড় মামি তো একটা গিরগিটিকেও হার মানিয়েছে রে মৌ। জানিস সে কি করেছে? এলাকার প্রত্যেকটা মানুষকে বলেছে তোর বাচ্চা হয় না। তোর মায়ের ঝগড়া হয়েছিল না তার সাথে? তোর বড় মামা অনেক কথা শুনিয়েছে তাকে। তাই তো সে পুরো এলাকা তোর নামে গীত গেয়ে বেরিয়েছে। দেখতি না তোর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসতো। 1 ছেলের বাপ, 3 মেয়ের বাপ, সব গটকালি সে নিজেই করতো। যে মোটা অঙ্কের টাকা দিবে বলতো তাকে তোর মাকে এসে বলতো।
কোনোটাতেই তো তোর মা রাজি হয়নি। শেষে আরসের বাপের কাছ থেকে অনেক টাকা নিয়েছে আর তোর নামে বদনামও ছড়িয়ে দিয়েছে। তোর মাকে এসে বলেছে সে জানি পুরো এলাকায় ছড়িয়ে দিয়েছে এসব। তোর মা ভেবেছে তোর আর বিয়ে হবে না, তাই তোকে বিয়ে দিয়ে দিল তাদের পছন্দ করা ছেলের সাথেই। তোর মাকে আমি যতটা চালাক আর শক্ত ভেবেছিলাম সে ততটাও না, একদম দিল সব কিছু শেষ করে। সেদিন অন্তরের মা আর বড় মামির মধ্যে অনেকটা মিল খুঁজে পেয়েছিলাম আমি। দুজনেই একই রকম মানুষ, নিজেদের দোষ যাতে চোখে পড়ে না। মা ছোট মামি প্রায় আমাকে এবারের কথা জিজ্ঞেস করেন, সবাই ভালো ব্যবহার করে কিনা, শ্বশুর শাশুড়ি কেমন, আরস খারাপ ব্যবহার করে কিনা, এসব আর কি। আমি সত্য কথাই বলেছি। ছোট মামি তো সরাসরি বলেই বসলেন আরসের সাথে আমার সম্পর্ক ঠিক কিনা। আমি বলেছি সে আমার সাথে কখনো খারাপ আচরণ করেনি, কিন্তু সে ইনিয়ে বিনিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের কথায় বারবার ইঙ্গিত দিচ্ছিলেন। আমি তখন তাকে আমাদের ভিতরের সম্পর্কটা খুলে বলেছি। মামি তখন আমাকে বলেছিলেন যাই হোক, বিয়ে হয়ে গেছে, সম্পর্কটা এবার স্বাভাবিক করে নিয়ে সংসার কর, দোয়া করে জীবনে সুখী হ। এরকম বিভিন্ন কথাই জিজ্ঞেস করেন উনি, আজও গেলে করবেন। জেনিসাকে প্রথম আমার মা মেনে নিতে পারেননি। ও যখন নানু বলে কাছে যেতেও দূরে সরিয়ে দিলেন, কিন্তু ধীরে ধীরে জেনিসার সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে তার। এখন জেনিসাকে অনেক আদর করেন তিনি। মিতুকে পাত্রপক্ষ দেখে যাওয়ার পরেই শ্বশুরবাড়িতে ফিরে যাই আমি। আরস বলেছেন চলে যেতে। আমি এর কারণ জিজ্ঞেস করিনি। রাতে আরস ফোন করে বললেন আগামীকাল উনি সুইজারল্যান্ডে যাবেন। আমার বুকটা ধুকপুক করে উঠেছিল তখন। উনি কেন সুইজারল্যান্ডে যাবেন এখন? ওনার প্রাক্তনের সাথে দেখা করতে? মনে কু ডাকলো আমার। ওনাকে যেতে দিতে আমার ইচ্ছে হলো না। আমি জিজ্ঞেস করেছিলাম যাবেন কেন? উনি বলছিলেন গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি তাকে আবার যখন বললাম না গেলে হয় না, তখন তিনি হেসে ফেললেন, বললেন একটা কাজ আছে, যেতেই হবে, দ্রুত ফিরবেন উনি, টেনশন করার কিছু নেই। আমি যেমনটা ভাবছি সেরকম কোনো উদ্দেশ্যে যাচ্ছেন না তিনি। তখন আমি ভীষণ লজ্জা পেয়েছিলাম। আমি কী ভাবছি বুঝে গেলেন উনি। ফোন কেটে দিয়েছি এরপর। উনি আর ফোন করেননি। রাতে জেনিসাকে নিয়ে যখন ঘুমাতে গেলাম তখন জেনিসাকে বললাম তোমার বাবা সুইজারল্যান্ডে যাবে কালকে। জেনিসা শোয়া থেকে উঠে বসলো, বলল উফ, বাবা সুইজারল্যান্ড যাবে? আমাকেও নিয়ে যাবে, তোমাকেও নিবে। তোমাকে না নিলে আমি যাব না, আমার ওখানে ভালো লাগে না, ভীষণ বোরিং লাগে। আমি চমকে উঠলাম, বললাম তুমি কি গিয়েছিলে সুইজারল্যান্ড? আমরা তো সুইজারল্যান্ডেই ছিলাম মম, তোমার জন্যই তো আসলাম। আর ভালো লাগে না, বাবা যে কি করে না। ওর কথায় খটকা লাগলো আমার মাথায়। ওরা সুইজারল্যান্ড থাকতো মানে? আমাকে তো কেউ জানালো না। চারপাশের সব গোলক দাদায় পরিণত হয়েছে। এবার জট খুলতে এখন আরসকে লাগবে। কবে আসবেন উনি? 1 সপ্তাহ কেটে গেল। আরস ওই দিনের পর আর ফোন করেনি। অনেক চিন্তা হয় আমার ওনার জন্য। ফোন করব তারও কোনো উপায় নেই। এখন শুধু অপেক্ষাই করতে হবে। মাত্র জেনিসাকে নিয়ে স্কুল থেকে ফিরলাম আমি। ফিরে দেখি ড্রয়িংয়ে এক ভদ্রলোক আর ভদ্রমহিলা বসে আছেন। ভদ্রলোককে দেখে বাংলাদেশি কিছুতে মনে হচ্ছে না। আমাকে দেখে আমার শ্বশুর শাশুড়ি এগিয়ে আসলেন। ভদ্রমহিলাও এগিয়ে এলেন আমার কাছে। এসে বললেন জেনিসা দাদুর কাছে আসো। উনি আমার কাছ থেকে জেনিসাকে নিতে চাইল, কিন্তু জেনিসা আমার পিছনে এসে লুকালো। উনি বারবার ডাকার পরেও জেনিসা গেল না। উনি জোর করছেন। এর মাঝে কোথা থেকে যেন আরও এসে পড়ল। এসে ছো মেরে জেনিসাকে নিয়ে গেল। ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে বলল, আমার কাছ থেকে জেনিসাকে নেওয়ার চিন্তা ভুলেও করবেন না। এরপর যদি আপনি না শুধরান তাহলে ওর চেহারাও কখনো দেখবেন না আপনি। মানবতা দেখিয়েছিলাম আপনার জন্য, কিন্তু আপনি তার মর্যাদা রাখেননি। বলে আরস জেনিসাকে নিয়ে উপরের রুমে চলে গেলেন। বেশ শব্দ করে দরজা ধাক্কা দিলেন। আমি শুধু তাদের কাহিনী দেখছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। আমি আমার শ্বশুরকে বললাম, ওনারা কারা বাবা? শ্বশুর বললেন জেনিসার দাদা দাদি। আমি ভীষণ চমকে উঠলাম। ওনারা যদি জেনিসার দাদা দাদি হয়, তাহলে আমার শ্বশুর শাশুড়ি জেনিসার কি হয়? তাদেরকেই তো জেনিসার দাদা দাদি জেনে এসেছে। আরস তোর বাবা। তবে কি জেনিসা আরসের সন্তান নয়?